জামাতের কিন্তু আসলে হারানোর কিছু নাই। এই 50 বছরের রাজনীতির পরে তারা যে রেটোরিকটা ছিল তাদের রাজাকার, আলবদর, খেয়াল করে দেখেন আজকে ওপেনলি বাংলাদেশে বলা হচ্ছে আমি রাজাকার, ওপেনলি বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। আমি তো এখন অহরহ দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা নাকি বিহারীদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা নাকি, মানে সোজা কথা হচ্ছে যে এই যে আপনার মুক্তিযুদ্ধের যেই পুরো হোল স্পিরিটটা, সেইটাকে ঠিক যেভাবে জামাত আক্রমণ করেছে এবং সেটার জন্য কোনো প্রতিরোধ নাই, এই জায়গাটাই আমি জামাতের তরফ থেকে জামাতের এটি আমার কাছে বিজয় মনে হয়। কারণ ওরা কিন্তু এই ইলেকশনটা থেকেও সবচেয়ে বড় মনে করেছে যে বাংলাদেশে ওদেরকে যে রাজাকারের মিথ, সেইটা ভেঙে তারা একটা জায়গাতে দাঁড়ানো, তারা এটা মনে করছে। কিন্তু আপনাকে আমি এইটাও বলে রাখা ভালো যে আমার এই ক্ষুদ্র জীবনে আমি বাঙালিকে যতটুকু চিনেছি, বাংলাদেশিদেরকে যতটুকু চিনেছি, জামাত আমৃত্যু চেষ্টা করলেও আসলে এই রাজাকারের এই বন্ধনী থেকে তারা মুক্ত হতে পারবে এটা আমি মনে করি না। পুরো সিচুয়েশনটাই এমন দমবন্ধকর একটা সিচুয়েশন। অ্যাপারেন্টলি আপনার কাছে এমন মনে হলেও আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডেতে জামাতকে মানুষ আসলে ঘৃণাই করে। এবং যদি আজকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কথা বাদ দেন, জাতীয় পার্টি যদি ধরেন একটা শক্তিশালী জায়গাতে দাঁড়া থাকতে পারতো, আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করি জাতীয় পার্টিকে, তাহলেও আমার মনে হয় যে সেকেন্ড লার্জেস্ট ভোটটা তারাই পেত। কিন্তু আনফর্চুনেটলি জাতীয় পার্টি ইলেকশনে আসতে পারবে কিনা বা তাদের যে পুরো হোল রাজনৈতিক কাঠামো সেটা দুর্বল হওয়ার কারণে জামাতকেই শেষ পর্যন্ত হয়তো বা মনে করতে পারছি যে তারা অনেকগুলো সিট পেতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আদারওয়াইজ আপনি আজকে যদি ধরেন আপনি এইভাবে কল্পনা করেন যে আজকে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারছে, আপনার কি মনে হয় যে জামাত 10টার বেশি আসন পেত বা জামাতের পক্ষে এটা সম্ভব হতো? জাস্ট আপনি চিন্তা করেন, দেশে আর কোনো ঝামেলা নাই, নর্মাল ইলেকশন হচ্ছে, জামাত ইলেকশনে এসেছে এরকম একটা সিচুয়েশনে। ফলে আমার কাছে মনে হয় যে বিএনপির সম্ভাবনাটাই আমি বেশি দেখতে পাই। জামাতের জন্য ইলেকশনটা জেতা না, জামাত তার যে পুরনো লজ্জাজনক ইতিহাস সেটা থেকে দাঁড়ানোটাই জামাত সবচেয়ে বড় জয় মনে করে, মানে বলে মনে করে। এটা আমার মনে হচ্ছে ওদের কথাবার্তা বা চিন্তা চেতনায়। সাবির ভাই, আপনারও কি মনে হয় যে জামাতকে দিন শেষে মানুষ ঘৃণাই করে? জামাতকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কখনো একটা স্বাভাবিক দল হিসেবে গ্রহণ করে নাই। এবং এটার এক কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদকে কখনোই ওইভাবে রাজনীতিতে প্রশ্রয় দেয় না। তারা হয়তো নিজেরা মানে ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক, তারা হয়তো রাত জেগে ওই ওয়াজ মাহফিলে যায়, বিভিন্ন বয়ান শুনে, কিন্তু যখন ভোট দেওয়ার সময় আসে তখন কিন্তু তারা কোনো উগ্র রাজনৈতিক দলকে ভোট দেয় না, সেটা ধর্মীয় উগ্রবাদ হোক বা রাজনৈতিক উগ্রবাদ হোক। তাহলে আর তার সাথে যোগ হয়েছে ৭১-এর ঘটনা। ঘৃণাটা আসে ৭১ থেকে, ওই ধর্মীয় উগ্রবাদ বলে না। ধর্মীয় উগ্রবাদ বলে তাদেরকে তারা দূরে রাখতে চায়, কিন্তু ৭১-এর কারণে বাংলাদেশে অনেকের চোখে ঘৃণা আসে যখন তারা জামাতের কথা ভাবে। এবং আমার মনে আছে জামাতের একজন প্রাক্তন প্রয়াত নেতা, নিজামুদ্দিন নিশ্চয়ই জানেন, ব্যারিস্টার ছিলেন, আব্দুর রাজাক। তার সাথে আমার একটা আলাপ হচ্ছিল, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে জামাতকে স্বাভাবিক দল হিসেবে ফিরে আসতে কি করতে হবে। এটা হচ্ছে 2009 সালের কথা, 2009 সালের জানুয়ারি, হ্যাঁ, ওই 2008 সালের নির্বাচনের পর। আমি তাকে বলেছিলাম আপনারা দুটো কাজ করেন, একটা হচ্ছে আপনাদেরকে স্ট্রেট অ্যাডমিট করতে হবে যে ৭১-এ আপনারা একটা বিরাট ভুল করেছিলেন এবং সেজন্য আপনারা ক্ষমা প্রার্থী, এটা এক। আর 2 নম্বর হচ্ছে যে ৭১-এ আপনাদের যত নেতা ছিল পার্টির, সবাইকে দল থেকে বাদ দেন, তাদেরকে অবসরে পাঠিয়ে দেন, আপনাদের নেতৃত্ব পুরো পোস্ট 72 নেতৃত্ব নিয়ে আসেন। তখন সে বলে যে দুটোর একটা করলে হবে না। আমি বললাম যে না, আপনাদের এই ৭১ হচ্ছে আপনাদের অ্যালবাট্রস, আপনাদের ঘাড়ে বসে আছে। এই ৭১-কে আপনারা যতদিন ফেলতে না পারবেন ততদিন আপনারা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে গৃহীত হবেন না, এবং এটার জন্য এই দুইটা কাজ আপনাকে করতেই হবে। কিন্তু দেখেন আজ পর্যন্ত কিন্তু জামাত তারা স্বীকারই করে না যে তারা ভুল করেছে। এবং নিজু মজুমদার যেটা বলছে, এই 2024-এর গণঅভ্যুত্থানের ফলে কি হয়েছে, তারা ভুল স্বীকারের পথে যতটুকু গিয়েছিল তার থেকে শুধু ফিরেই আসেনি, এখন উল্টা একটা থিওরি নিয়ে আসছে যে সবকিছুই হচ্ছে ভারতের নকশা, এবং এমনকি গণহত্যাও, বুদ্ধিজীবী হত্যাও করেছে ভারতীয়রা। এই মুক্তিযুদ্ধের প্রয়োজনই ছিল না আসলে, হ্যাঁ, এটাই বলছে। হ্যাঁ, এবং বুদ্ধিজীবী হত্যাও করেছে ভারতীয়রা। আমি এটাও শুনেছি টক শোতে যে ডিসেম্বরের 8 তারিখের পর থেকে নাকি পাকিস্তান সেনাবাহিনী কোনো নিয়ন্ত্রণই ছিল না ঢাকায়। আমি তখন ঢাকায়,
তো আমি জানি কে নিয়ন্ত্রণ করছে না করছে। আমার এখনো মনে আছে, আমার বয়স যদিও খুব কম, 13 বছর হয়নি তখনও, কিন্তু আমার অনেক মেমোরি আছে 71 নিয়ে। সো জামাত এখন আরো উল্টো মানে কাউন্টার অ্যাটাকে চলে গেছে। কোথায় তারা অ্যাডমিট করবে, কোথায় তারা নিজেদেরকে বিশুদ্ধ করবে, যেটা পরিশুদ্ধ না কি করবে, ওই কর্নেল অলি আহমেদ যেটা বলেছেন জামাত এখন পরিশুদ্ধ দল, সেই জন্য তাদের সাথে জোটে গিয়েছি। তো ওনারা তো পরিশুদ্ধ তো দূরে থাক, তারা উল্টা তারা একটা রিভিশনিস্ট পথে নেমেছেন। সো এটা আমি ফুললি এগ্রি করি নিজে মজুমদারের সাথে যে এই পট পরিবর্তনটা জামাতের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়েছে। তাদের ভোটটা একটা টোটালি পাল্টে দেওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং তাদের কিন্তু এই যে কথাগুলো তারা বলেছে 14ই ডিসেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর, এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ, কোনো পুশব্যাক কিচ্ছু হয়নি। সরকার থেকে তো হয়নি, এবং সরকারের বাইরেও যারা নর্মালি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন তারাও কিন্তু মোটামুটি চুপচাপ হয়েই বসে আছেন। তো নিজু মজুমদার, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? সেটাতে আমি আসছি। এখানে আমার মনে হয় আরেকটু আপনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে জামাতের এই ইলেকশনের একটা ব্যাপার, যে সাবির ভাই যেটা বললেন যে পোস্ট 72 যদি আনেও, আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ মূলত আল্লাহ এবং ইল্লাহ, এই দুটোকেই আমরা কথায় কথায় বলি, এই দুটোকেই আসলে চায়। বাঙালি, আমি জানি না বৃহত্তর অর্থে বাঙালি বলা উচিত কিনা, আমি বাংলাদেশী বলি, আর একটু ছোট করে আনি ভূখণ্ডটাকে, বা রাষ্ট্র সীমানাতে নিয়ে আসি। আমি আমার জীবদ্দশাতে বাংলাদেশিতে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানের যে ক্যারেক্টার যেটা আমি দেখেছি, তারা মনে করে যে সে যদি কারো ক্ষতি করে এবং যদি গভীরভাবে সে আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা চায়, তাহলে সে ক্ষমা পেতে পারে। ফলে সে একই দিকে চাকভুম নাচ দেখতে তার খুব ভাল লাগে, তার পানীয় খুব ভাল লাগে, আপনার অ্যালকোহল তার খুব ভাল লাগে, এবং একই সাথে সে জুমার নামাজ পড়তে খুব পছন্দ করে। সে প্রতি জুমাতে বাংলাদেশের মানুষ জুম্মা মোবারক বলতে সে খুবই পছন্দ করে। জুম্মা মোবারক বলতে এসে যে তরুণটি বলছে, তার আবার একজন নারীর দিকে খুবই তাকাতেও তার খুব পছন্দ, তার খুব ভাল লাগে, সে ভালোবাসে। সো এই যে দুই ধরনের কন্ট্রাডিক্টরি ভালোবাসা, এই ভালোবাসা তাকে আজীবনই যে কোনো, বিশেষ করে জামাতের মতো একটা উগ্র ইসলামিক দলের ব্যাপারে তার সবসময় মাথায় থাকবে যে জামাতকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে তাকে খুবই বড় ধরনের একটা সমস্যায় পড়তে হবে। তার জীবনে আর এই দুটো জিনিস একসাথে সম্ভবত আসা হবে না। আমি গতকালকে একটা পারিবারিক এক আড্ডার ভেতরে আমরা খাওয়া দাওয়ার পরে যখন সবাই বসে গল্প করছি, তখন সেখানে খুবই আধুনিক একজন তরুণী, তিনি বলছেন, মুক্তিযুদ্ধের কথা তিনি বলছেন না, তিনি বলছেন জামাতকে ভোট দিব না, জামাতকে ভোট দিলে বোরকা পড়তে হবে, উনি বোরকা পড়ার ভয় জামাতকে ভোট দিবে না। তো এই যে আমি কেন হাসলাম, এই কারণে হাসলাম যে আমরা আমাদের যে চিন্তা ভাবনার যে আমাদের যেই স্কেল গুলো, সেই স্কেল গুলো খুবই ভেরি ইন্টারেস্টিং আসলে। হ্যাঁ, তো তিনি ভয় পাচ্ছেন। এই জিনিসটাকে যদি আমি একটু বৃহত্তর ভাবে অনুবাদ করতে চাই, তাহলে জামাতের ব্যাপারে বা ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে এক ধরনের ভীতি বাংলাদেশের মানুষের আছে। এটা শুধু যে বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা বৈশ্বিক প্রেক্ষাপটে, তারা তো দেখে এসছে। সো দেখেন, আমরা যত দিন ধরে যতবার এই কালচারাল বিপ্লব থেকে সরে এসেছি, আমাদের কালচারাল টোনগুলো আমাদের ফেইড হয়ে গেছে, ততবারই আসলে এই ধর্মভিত্তিক দলগুলো আমাদের দেশে জেকে বসেছে। আপনি জামাতের আলোচনা করছেন, আমি তো বাংলাদেশে হেফাজতের উত্থান দেখে খুবই অবাক হয়েছিলাম 2013 সালে। আমার তো মনে আছে, সাবির ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমরা একটা সেম টক শোতে ছিলাম মনে হয় সাইদির ফাঁসির পরপর এটিএন বাংলাতে। হ্যাঁ মনে আছে। এটিএন বাংলাতে আমার মনে আছে, এটা 27শে ফেব্রুয়ারি ছিল। আমরা রাতে একটা টক শো দেখেছিলাম, সাবির ভাইয়ের আমি ছিলাম, এখানে আরেক ভদ্রলোক ছিলেন। আমি কিন্তু সেই দিনের তাণ্ডবের কথা ভুলতে পারি না আসলে, হেফাজত, তারপরে জামাতি ইসলামী। সো এন্ড অফ দ্য ডেতে আমার কাছে যেই জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে জামাতের কি জনপ্রিয়তা বাড়ছে বা জামাত কি মানুষের সামনে চলে এসেছে, এই আলোচনাগুলো যখন আপনি একটা টেবিলে আনেন, একটা আলোচনাকে আমি স্থান দিতে পারি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সেই যে অপরাধগুলো করেছে, এইটার তার একটা শিল্ড দরকার ছিল।
এই 24-এর এই পুরো ঘটনাটার, এই জঙ্গি হামলার পরে তার শিলটা হয়েছে এমন যে আমরা তো আসলে কোনোদিনই মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি, মুক্তির বিরোধিতা করিনি। আমরা ভারতের জিঞ্জিরে আটকাতে চাইনি। পিন্ডির জিঞ্জির থেকে কি ভারতের সামথিং একটা বলে মনে হয়, ওদের তো নানান ধরনের শব্দ হচ্ছে। তো এই জিনিসটা তারা বলার সুযোগ পেয়েছে, যেটা সাবির ভাই বলেছে যে যেই ক্ষমা, যে অপরাধ তারা কনফেস করার জায়গা ছিল, সেটা থেকে তারা এই ঘটনাতে তারা একেবারেই দূরে সরে গিয়ে এখন তাদের ওই পজিশনটাকেই তারা আওয়ামী লীগকে আনতে চায়। অর্থাৎ তারা যে পজিশনটা ছিল সেই পজিশনে তারা বারবার আওয়ামী লীগকে আনতে চায় এবং আওয়ামী লীগকে ওইভাবে করে। ফলে আমার কাছে মনে হয় যে জামাতের জনপ্রিয়তা বাড়েনি। বাংলাদেশে কালচারাল বিপ্লব, বাংলাদেশে বই পড়া, চিন্তা, এই শিল্প বিপ্লব বলছি, সাংস্কৃতিক বিপ্লব, এইটা যখনই স্তীমিত হয়েছে, আপনি তখনই ইসলামিক দলগুলোকে, বা ইসলামিক দল আমি বলবো না, এরা তো আসলে ইসলামিক দল না, ইসলামিক দল বললে ইসলামের অপমান করা হয়, এই মৌলবাদী দলগুলো মূলত সুযোগ পেয়েছে। আপনি তাই এগুলাকে সিঙ্গল আউট করে ভাবছেন যে এদের মনে জনপ্রিয়তা বেড়েছে। আপনি 90-এর দশকে কল্পনা করতে পারতেন যে জামাত এই পজিশনে থাকবে? এটা আপনি, ওই মানুষগুলো কোথায় গেছে? তাদেরই তো সন্তানরা এখন জেনজি হয়েছে নাকি? ওই সময় যারা তরুণ ছিল তাদেরই তো, আমাদেরই সন্তান আসলে, আমরা ওই সময় আমাদেরই তো সন্তান এখন জেনজি হয়েছে। তো আমাদের ব্যর্থতার দায়ভার পুরোটাই ব্যর্থতা আমাদের উন্নাসিকতা, আমাদের উদাসীনতা, আমাদের ল্যাক অফ সেন্স, কালচার, এই প্রত্যেকটা জিনিসকে ধারণ করতে না পারার কারণেই আজকে আপনাকে আলোচনা করতে হচ্ছে জামাতের ব্যাপারে। অথচ একটা সভ্য দেশে জামাতের মতো দল, আপনি ইংল্যান্ডে লুনাটিক একটা পার্টি আছে, মনে হয় লুনি পার্টি আছে, এদেরকে দেখে মানুষ হাসে, এদেরকে নিয়ে কখনো কেউ ইলেকশনে জেতার কথা ভাবে না। জামাতের পজিশন ছিল লুনি পার্টির মতো। সো ইট ইজ ভেরি আনফরচুনেট যে আজকে আমরা সিপিবি কে আমরা শক্তিশালী করতে পারিনি, আমরা বাম মোর্চাকে শক্তিশালী করতে পারিনি তাদের অর্বাচীন রাজনীতির কারণে, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারিনি। সেগুলোর দায় তো আমাদের আছে নানান ভাবে। বিএনপি ঠিকভাবে রাজনীতি করেনি। ফলে আমার কাছে মনে হয় এই জায়গাটাও একটু দেখার বিষয় আছে দর্শকদের জন্য, ভাবার বিষয় আছে। সাবির ভাই এবং নিজুম মজুমদার, আপনারা দুজনেই বললেন আসলে আগামী নির্বাচন যদি হয় তাহলে বিএনপির জয়ের সম্ভাবনা আছে। সাবির ভাই বাজি ধরতে পছন্দ করেন, সেই সুযোগে একটু আমি বলি, বাজি ধরবেন না? আমিও বাজি ধরি, বাজি ধরবেন নাকি? আমার ধারণা, আমি যতটুকু দেখতে পাই, এতে করে নির্বাচনে মানে 12ই ফেব্রুয়ারি যদি সত্যি নির্বাচন হয়, আমার এখনো সন্দেহ আছে নির্বাচন হবে কিনা। যদি হয় তাহলে জামাত বিজয়ী হবে। সাবির ভাই। আচ্ছা, আমি বাজি ধরেছিলাম যে ডিসেম্বর 25 তারিখে তারেক রহমান দেশে ফিরবে কিনা। আমি বলেছিলাম হ্যাঁ ফিরবে, 1000 টাকা, যে যার সাথে বাজি সে 1000 টাকা দিবে। তো আপনার সাথে কোথায় ডলারে করতে হবে এই বাজিটা? হ্যাঁ করেন। আমি বলবো যে হ্যাঁ 12 তারিখ নির্বাচন হবে, সেখানে জামাত জিতবে, কারণ এটাই হচ্ছে ডক্টর ইউনূসের মানে সম্মানসূচক এক্সিট